নমস্কার, আমি গৌতম রানা। রানা অটো সেন্টারের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে যে সমস্যার সমাধান নিয়ে এসেছি আমি, সেটা কিন্তু প্রায় ম্যাক্সিমাম মানুষেরই এই সমস্যাটা থাকে। বিশেষ করে আমরা যখন নতুন বাইক কিনতে যাই, তখন আমাদের মধ্যে একটা বিরাট সমস্যা তৈরি হয়। মানে আমরা খুঁজেই পাই না যে কোন বাইকটা কিনবো। কেউ বলছে এই মডেলটা নে, আবার কেউ বলছে ওই মডেলটা নে। তাই এই সমস্যা থেকে মুক্তি পেতে আমার এই পুরো ভিডিওটা দেখুন, তাহলে কিন্তু আপনারা যথেষ্ট উপকৃত হবেন। আমার গ্যারেজে অনেক কাস্টমারই আসেন যারা নতুন বাইক কিনবেন বলে ভেবেছেন বা কেনার পরিকল্পনা করেছেন। তারা আমাদেরকে প্রশ্ন করে যে দাদা, কোন বাইকটা সব থেকে ভালো হবে। দেখুন, কোনো বাইক কিন্তু সব থেকে ভালো নয়, বা কোনো বাইক কিন্তু পারফেক্ট নয়। প্রত্যেকটা বাইকের বিশেষ বিশেষ দিক আছে, সেই দিক অনুযায়ী কেউ ভালো অথবা কেউ খারাপ। কোনো বাইকের দাম কম, আর কোনো বাইকের সাসপেন্সার ভালো, কোনো বাইকের মাইলেজ ভালো, তো কোনো বাইকের সিট ক্যাপাসিটি ভালো, কোনো বাইকের লুক ভালো। তা বিভিন্ন বাইক কিন্তু বিভিন্ন রকমভাবে বাজারে আছে, বিভিন্ন পরিস্থিতি অনুযায়ী বিভিন্ন মানুষকে ভেবেচিন্তে আমাদের কিন্তু বাইকটা কিনতে হবে। তা আমি মোট 6টা পয়েন্ট বলবো। এই 6টা পয়েন্ট মেনে বা এই 6টা যুক্তিকে যদি আপনি মেনে বাইক কিনেন, তাহলে কিন্তু আপনার পারফেক্ট বাইক, মানে আপনার পক্ষে যেটা পারফেক্ট হবে সেটাই আপনি কিন্তু চুজ করতে পারবেন। তা প্রথম 1 নম্বর পয়েন্ট হচ্ছে বাজেট। এই বাজেটটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট, কেননা এই বাজেটের উপর ভিত্তি করেই কিন্তু আমরা মডেল চুজ করতে পারবো। দেখুন, এখন বর্তমানে প্রায় 70-80 হাজার থেকে শুরু করে 3 লাখ, 4 লাখ, 6 লাখ বিভিন্ন রকম দামের গাড়ি আছে। তা আমাদের এলাকার ম্যাক্সিমাম পরিবারের আর্থিক অবস্থার উপরে ভিত্তি করে কিন্তু আমাদেরকে বিভিন্ন রকম চিন্তা ভাবনা করে বাজারটাকে সেট করতে হয়। মানে আমার পক্ষে, আমি আমারটাই উদাহরণ দিচ্ছি, ধরুন আমার পক্ষে যেই টাকাটা জোগাড় করা সম্ভব হবে সেই মতো করেই আমাকে কিন্তু বাইকটা কেনা উচিত। যাদের ক্ষেত্রে দেখুন অঢেল টাকা আছে, টাকা খরচা করার জায়গা পাচ্ছে না, তারা 2 লাখের জায়গায় 10 লাখ পর্যন্তও বাজেট করতে পারে। আমি তাদের কথা বলছি না, আমি বলছি সাধারণ যেটা ম্যাক্সিমাম লেভেলের মানুষ আমরা সমস্যার মধ্যে পড়ি, তাদের কথা বলছি। বাজেটটাকে আগে ফিক্সড করুন। যদি আপনি ভেবে থাকেন যে আমার বাজেট, সর্বোচ্চ বাজেট 1 লাখ টাকা, তাহলে আপনি ওই 1 লাখ টাকার মধ্যেই থাকুন। কেননা গাড়ি কিনতে গিয়ে দেখলেন যে এইটা 1 লাখ টাকা দাম, আর এর থেকে একটা মডেল ভালো আছে, এটা 1,30,000 টাকা। তাহলে আপনার বাজেট ছিল 1 লাখ টাকা, আর আপনি আবার এক্সট্রা 30,000 টাকা জোগাড় করবেন। তা কষ্টকষ্টি করে বিভিন্ন রকম জায়গা থেকে ধার দেনা করে হয়তো 30,000 টাকা বাজেট নিয়ে আপনি গাড়িটা কিনে ফেললেন। পরে কিন্তু আপনার বিরাট সমস্যা হবে। ওই 30,000 টাকার ঘাটতি পূরণ করতে আপনার সমস্যা হবে। তারপর যখনই আপনি বেশি দামি গাড়ি নিতে যাবেন, তার মেনটেন্যান্স খরচা, স্পেয়ার পার্টসের খরচা সবটাই কিন্তু বেশি। তা ভবিষ্যতের কথা চিন্তা করে আমাদের বাজেটটাকে কিন্তু ফিক্সড করুন আগে। মানে আমার যদি বাজেট 1 লাখ টাকা হয়, 1 লাখ টাকাই যেন থাকে, তার থেকে যেন না বেশি বাড়ে, সেই জন্য বাজেটটা কিন্তু ফিক্সড করা খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। এরপর আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ আরেকটা পয়েন্ট হচ্ছে, দ্বিতীয় নম্বর যে পয়েন্টটা, সেটা হচ্ছে যে প্রয়োজনীয়তা। মানে আমাদের গাড়িটা যে আমরা কিনবো, তার প্রয়োজন আমাদের কতটুকু, মানে আমরা বাইকটা বা স্কুটার যাই কিনি না কেন, সেটার প্রয়োজনীয়তা আমাদের কাছে কতটা, নিজেকে নিজেই প্রশ্ন করে উত্তর খোঁজার চেষ্টা করুন। আমি যে বাইকটা কিনবো সেটা আমি কি প্রয়োজনে কিনবো। বাইকটা রোজ কত কিলোমিটার চালাবেন, কোন পারপাসে ইউজ করবেন, ব্যবসায়ী কাজে না অফিস যাতায়াতের কাজে, সেটাও আপনাকে প্রশ্ন করে উত্তর খুঁজতে হবে। যদি অল্প স্বল্প রাস্তা যাতায়াত করা হয়, যেমন ধরুন অফিস টুকটাক হয়তো 5-7 কিলোমিটার দূরে অফিস, কি 10 কিলোমিটার দূরে অফিস, শুধুমাত্র অফিস যাতায়াতের ক্ষেত্রে আমাকে গাড়িটা ব্যবহার করতে হবে, তার জন্য আলাদা ধরনের একটা গাড়ি ভাবতে হবে আপনাকে। আবার যদি দেখেন যে আমি ব্যবসা করব, ব্যবসা মানে আপনাকে লংয়েও যেতে হতে পারে, সেজন্য আপনাকে গাড়ির মডেল চয়েস করার জন্য ভাবতে হবে কোন মডেলটা আপনার পক্ষে সুবিধা হবে। এবং যদি দেখেন যে না, আমার ব্যবসার ক্ষেত্রে প্রচুর মাল ব্যবহার করতে হবে বা মাল লোড আনলোড করতে হবে, সেক্ষেত্রেও কিন্তু আপনাকে ভেবেচিন্তে গাড়ির মডেলটাকে চুজ করতে হবে। এক্ষেত্রে সবথেকে সুবিধাজনক এখন বর্তমানে স্কুটারের ক্ষেত্রে কি হয়, সাধারণ যারা ঘর থেকে একটু আধটু বাজার করতে যাওয়া বা ছোটোখাটো কোথাও যাওয়া, যেখানে ছোটোখাটো ব্যাগ ট্যাগ নিয়ে যাতায়াতের সুবিধা খুঁজতে চান, তাদের ক্ষেত্রে স্কুটার সুবিধা। কারণ স্কুটারের সামনেটা একটু ফাঁকা থাকে, ওখানে বড় ধরনের একটা ব্যাগ বা কোনো রকম ছোটোখাটো জিনিস যেটা বাইকের ক্ষেত্রে ঝোলাতে অসুবিধা হবে, সেটা কিন্তু স্কুটারে আপনাকে কিন্তু নিয়ে যেতে সুবিধা হবে। স্কুটারে কিন্তু এই সুবিধাগুলো আপনি পাবেন। আবার স্কুটারে কিন্তু আর একটা অসুবিধাও আছে, যেমন ধরুন যাদের ক্ষেত্রে এবড়ো খেবড়ো রাস্তা, মানে যাদের এলাকাতে সবদিকে বেশি বা চারদিকে রাস্তাটাই দেখুন এবড়ো খেবড়ো হয়ে আছে, উঁচু নিচু, সেক্ষেত্রে কিন্তু স্কুটার চালাতে খুব কষ্ট হবে। কারণ স্কুটারে ছোটো জায়গা, সেজন্য গাড্ডা রাস্তাতে আপনাদের ঝাঁকুনিটা খুব বেশি মনে হবে। সেক্ষেত্রে বাইক কিন্তু খুব ভালো পারফরমেন্স দেবে। তা এইসব দিক বিচার বিবেচনা করে কিন্তু আপনাকে একটা বাইক বা স্কুটার কী নেবেন সেটা কিন্তু আপনাকে ভাবতে হবে। আর অনেকে দেখি শখে গাড়ি কিনে, মানে তাদের গাড়ির সেরকমভাবে প্রয়োজনীয় নয়, কিন্তু একটা বাড়িতে গাড়ি থাকবে, হঠাৎ কোনো দরকারে সুবিধা অসুবিধা বিপদ আপদে একটা গাড়ির প্রয়োজন হয়ে যায় অনেক সময়। তা পাশের বাড়ির লোককে চাইতে যাবো, কে দেবে না দেবে, সেই জন্য অনেকে শখে বা ভবিষ্যতের কথা চিন্তা করে একটা গাড়ি রাখে বাড়িতে। তা এটা ম্যাক্সিমাম বাড়িতেই করে। তা সেক্ষেত্রেও কিন্তু আপনাকে আপনার প্রয়োজনীয়তার কথা ভেবে গাড়িটা কিনতে হবে।
এরপর 3 নম্বর পয়েন্ট এসছে কমফোর্টেবল রাইডিং। অনেকের একটা রাইডিং স্টাইলের একটা ব্যাপার থাকে, কীভাবে চালালে সবথেকে বেশি আরাম পাবে সেটাও কিন্তু আপনাকে ভাবতে হবে। সেই জন্য কারো কথায় কান না দিয়ে নিজে বিচার বিবেচনা করে গাড়ি নেবেন। কেউ কারো বন্ধু বলছে দেখ এই গাড়িটা নে, এই গাড়িটা সবথেকে ভালো, এইটা আমি নিয়েছি, এটা দারুণ আমার পক্ষে, কিন্তু ওই গাড়িটা তার কাছে পারফেক্ট হতে পারে, কিন্তু ওই গাড়িটা আপনার কাছে নাও পারফেক্ট হতে পারে, কেননা সে সেই গাড়িটা যে পারপাসে বা যে প্রয়োজনের জন্য ব্যবহার করছে সেই প্রয়োজনটা হয়তো আপনার নাও থাকতে পারে। সেজন্য কখনো কারো কথা শুনে কোনো মডেলের গাড়ি চুজ করবেন না। সবসময় নিজেকে প্রশ্ন করবেন, নিজের প্রয়োজনীয়তা, নিজের স্টাইল, কোনটায় সবথেকে বেশি আরাম পাচ্ছেন সেই গাড়িটা দরকার হলে চালান। প্রয়োজনে আপনি শোরুমে যান, যেই ধরনের গাড়ি আপনি চয়েস করতে চাইছেন সেই গাড়িগুলোকে বা সেই মডেলের গাড়িগুলোকে পরপর করে একবার দুবার টেস্ট ড্রাইভ দিন। টেস্ট ড্রাইভ দিলে আপনি সহজে বুঝতে পারবেন আপনার পক্ষে কোন গাড়িটা সুবিধা। যেমন ধরুন আপনাকে উদাহরণ দিচ্ছি, নর্মালি আমাদের মার্কেটে 3 ধরনের সবথেকে বেশি চলে, সেটা হচ্ছে যে ক্রুজার বাইক, স্পোর্টস বাইক এবং কমিউটার বাইক। তা ক্রুজার বাইক কোনগুলো? যেমন ধরুন অ্যাভেঞ্জার বাইক। অ্যাভেঞ্জার কিন্তু ক্রুজার বাইক, কারণ ওতে বসার স্টাইলটা একটু আরামদায়ক, মনে হবে যেন আমি টুলের উপরে বসে আছি বা চেয়ারের উপরে বসে আছি, এরকম ধরনের আরামদায়ক, হাতটা সামনে। আবার দেখুন একটু হাই বাজেটের দিকে যদি যান, দেখুন মেটিওর, রয়্যাল এনফিল্ডের মেটিওর, এই মডেলটাও কিন্তু খুবই আরামদায়ক গাড়ি। ওই ধরনের গাড়িগুলোকে সাধারণত ক্রুজার বাইক বলা হয়। এই ক্রুজার বাইকের ক্ষেত্রে সবথেকে বড় যে সুবিধাটা পাওয়া যায় সেটা হচ্ছে লং ড্রাইভে। অনেক লংয়ে গাড়ি চালানোর জন্য কাঁধে বা হাতে বা আমাদের শিরে যে একটা খাঁজ বা ব্যথা অনুভব হয়, টান অনুভব হয়, সেটা কিন্তু এই বাইকের ক্ষেত্রে হবে না। এটা কিন্তু লং ড্রাইভের জন্য খুবই আরামদায়ক একটা বাইক। সেই জন্য যারা বিশেষ করে লং ড্রাইভে যেতে চান, লংয়ে যেতে চান, তারা কিন্তু ক্রুজার বাইকটা চয়েস করলে তাদের পক্ষে খুবই ভালো হবে। আর ক্রুজার বাইকের ক্ষেত্রে এখন আপনি লোকালও ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু যেহেতু ক্রুজার বাইক একটু ভারী এবং লম্বা হয়, সেই জন্য লোকালে ব্যবহার করতে একটু অসুবিধা হয়। কিন্তু যারা ব্যবহার করে কমফোর্টেবল হয়ে গেছে তাদের ক্ষেত্রে ঠিক আছে। কিন্তু নতুন যারা নেবেন, বিশেষ করে যেমন ধরুন রয়্যাল এনফিল্ডের মেটিওর নিলেন, কী কাজে নিলেন না, সামান্য একটু আমি বাজার যাবো আসবো টুকটাক শখে নিয়ে নিয়েছেন, কিন্তু বারবার গাড়িটাকে ঘর থেকে নামানো, ঘর থেকে তোলা, বিশেষ করে যাদের তো গ্যারেজ আছে সাইডে আলাদা করে গাড়ি চালিয়ে এসে গ্যারেজে তুলে দিলাম তো ঠিক আছে, কিন্তু যাদের গ্যারেজ নেই, গাড়িটা তুলতে খুব কষ্ট হয়, উঁচু রাস্তা, ঘরের জায়গাটা একটু উঁচু আছে বা যেখানে গাড়ি রাখাটা হবে সেই জায়গাটা একটু এলোমেলো জায়গা দিয়ে ঘুরিয়ে তাকে গাড়িটা তুলতে হয়। তাদের ক্ষেত্রে কতটা অসুবিধা হবে ভারী গাড়ি নিলে, সেটাও আপনাকে কিন্তু ভাবতে হবে। স্পোর্টস বাইকগুলো সাধারণত হাই পিকআপের হয় আর সামনের দিকে বেশিরভাগ গাড়িতে একটু ঝুঁকে চালাতে হয়। সেই জন্য স্পোর্টস বাইক নিয়ে যদি আপনি ভাবেন যে আমি লং ড্রাইভে যাব, তাহলে কিন্তু আপনার সমস্যাই হবে, কারণ এতে কাঁধ, ঘাড় এগুলা কিন্তু অনেকটা অস্বস্তি বোধ করে। তা সেই জন্য যারা লং ড্রাইভের জন্য নিতে চাইছেন গাড়ি, তারা কিন্তু সাধারণত স্পোর্টস বাইকটা এড়িয়ে যাবেন। স্পোর্টস বাইকটা আপনি সর্বত্রই চালাতে পারবেন, সব ঠিক আছে, কিন্তু আমার পক্ষে যেটা মনে হয়েছে, কেন আমি দীর্ঘদিন ধরে গাড়ি চালিয়ে বা সমস্ত রকম গাড়ি চালিয়ে আমি বুঝেছি, সেই জন্য আমাদেরকে এটা বললাম। আর তৃতীয় নম্বর যেটা সবথেকে বেশি চলে কমিউটার বাইক। আমাদের ইন্ডিয়াতে সবথেকে বেশি বাইক কমিউটার বাইক, কারণ এই বাইকগুলোর দামও কম হয় আর এদের মাইলেজটাও খুব ভালো এবং এদের মেনটেন্যান্স খরচাটাও খুব কম। সেই জন্য কমিউটার বাইকটা সবথেকে বেশি বাজারে বিক্রি। আর কমিউটার বাইক কোনগুলো? যেমন ধরুন ডিসকভার, সিটি 100, প্লাটিনা, হোন্ডা শাইন, এইসব গাড়িগুলো সাধারণত কমিউটার বাইকের পর্যায়ে পড়ছে। তা এই বাইকগুলো নিয়ে আপনি সর্বত্রই সমস্ত কাজে ব্যবহার করতে পারবেন। তবে অতিরিক্ত লং ড্রাইভে যাওয়া যাবে না তা নয়, ওগুলোতেও যাওয়া যাবে, তবে সেই যেরকম বললাম ক্রুজার বাইকের মতো যে সুবিধা সেটা ওতে পাবেন না। তা এলা কম বাজেটের মধ্যে সাশ্রয়কারী গাড়ি হিসাবে 1 নম্বর। এরপর 4 নম্বর পয়েন্টে আসছি, সেটা হচ্ছে যে আমাদের মেনটেন্যান্স খরচ। তা দেখুন মেনটেন্যান্স খরচ কিন্তু 2 রকমের হয়। নর্মালি যেটা মেনটেন্যান্স খরচ বলতে আমরা বুঝি যে আমরা পরবর্তীকালে গাড়ি খারাপ হলে যে সারাতে খরচা বা সার্ভিসিং করতে যে খরচা, সেটাকে মেনটেন্যান্স খরচা বলে। কিন্তু আমি এর সঙ্গে আরেকটা জিনিস যোগ করে দিতে চাইছি, যেটার এদের মাইলেজের পেট্রোল খরচা, এটাও কিন্তু আপনাকে যোগ করে রাখতে হবে। কেননা আপনি যে কাজের জন্য নিচ্ছেন সেই কাজে আপনার যতটা প্রফিট বা যেই কারণের জন্য গাড়ি নিচ্ছেন সেখানে তেলের খরচা বা মেনটেন্যান্স খরচাই অতিরিক্ত হয়ে গেল, তাহলে সারা বছরে আপনি গাড়ির পেছনে খরচা করবেন কতটা, আর আদার্স যে খরচাগুলো সেগুলো চালাবেন কি করে, সেটাও কিন্তু আপনাদেরকে ভাবতে হবে। যেমন ধরুন যদি আপনি বেশি মাইলেজের গাড়ি নেন, তাহলে তাদের পেট্রোল খরচা স্বাভাবিকভাবেই কম হবে, এখানে বলার আর কি আছে। কিন্তু যখন আপনি স্পোর্টস বাইক নিচ্ছেন বা কমিউটার বাইক বা এই ধরনের বেশি দামি গাড়ি নিচ্ছেন, হেভি সিসির গাড়ি নিচ্ছেন, তাদের মেনটেন্যান্সও খরচা বেশি, ওদের স্পেয়ার পার্টসের দাম যেহেতু বেশি, সেই জন্য মেনটেন্যান্স খরচা বেশি এবং এদের পেট্রোল খরচাও বেশি, কারণ এদের মাইলেজও খুব কম দেয়। তা এই পয়েন্টটাও কিন্তু আপনাদেরকে সঠিকভাবে গুরুত্ব দিতে হবে। এখানে মেনটেন্যান্স খরচের মধ্যে আরেকটা পয়েন্ট ছোট্ট করে আমি যোগ করে দিতে চাই, যেটা কিন্তু অনেকেই আমরা সেটা অ্যাভয়েড করে যাই। সেই পয়েন্টটা হচ্ছে যে মেনটেন্যান্স আমরা পরে যখন সারাবো, আমাদের ভবিষ্যতে যখন কোনো কারণে গাড়িটা খারাপ হবে,
তখন যখন আমরা সারাতে যাব তো সারানোর সময় যে স্পেয়ার পার্টস লাগে সেই স্পেয়ার পার্টসের অ্যাবিলিটিটা কীরকম আছে সেই পয়েন্টটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। যেমন ধরুন আমার এলাকাতে সুজুকি গাড়ি চলে না, তা আমি শখ করে একটা সুজুকি মডেলের গাড়ি নিয়ে নিলাম, পরে যখন সারাতে যাব তখন সুজুকির পার্টসই পেলাম না, তাহলে আমার গাড়িটা নিয়ে লাভটি কী হলো? গাড়িটা তখন সঠিকভাবে সারাতেই পারবো না, গাড়িটা চালাতেই পারবো না, তাহলে আমার এই মডেল নিয়ে লাভটি কী হবে? সেরকম বিভিন্ন এলাকাতে মানে আমাদের ভারতবর্ষের বিভিন্ন রাজ্য বিভিন্ন শহর আছে, বিভিন্ন শহরে বিভিন্ন কোম্পানির গাড়ি কিন্তু চলে। আবার কোনো কোনো জায়গাতে দেখবেন শুধুমাত্র ইএমআই চলে, মানে সেখানে ইয়ামাহা গাড়িটা সব থেকে বেশি চলে আর আদার্স কোম্পানির গাড়ি খুব কম চলে, সেখানে ইয়ামাহা পার্টসটা বেশি অ্যাভেলেবেল পাবেন। সেজন্য আমাদের স্পেয়ার পার্টসের বা কোন মডেলটা সব থেকে বেশি চলছে সেই মডেলটা কিন্তু আমাদেরকে চয়েস করতে হবে। যেমন আপনাদেরকে আরেকটা ছোটো উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন, স্প্লেন্ডার গাড়ি, পালসার গাড়ি, বাজাজের পালসার গাড়ি, হুন্ডা মডেলের শাইন, এইসব গাড়িগুলো দীর্ঘ পুরনো কয়েক বছর ধরে চলে আসছে এবং ভবিষ্যতেও চলবে, কারণ এই মডেলগুলো রানিং মডেল। আবার যেমন ধরুন টিভিএস অ্যাপাচিও রানিং মডেল, এই মডেলগুলো কিন্তু দীর্ঘ সময় কিন্তু চলে আসছে আমাদের এলাকাতে বা যাদের এলাকায় এগুলো চলছে, তো এগুলো কিন্তু চলতেই থাকবে। এগুলো কিন্তু খুব চট করে বন্ধ হবে না বা মডেলটা চেঞ্জ হবে না, হয়তো বা আপগ্রেড হবে, কিছু কিছু জিনিস চেঞ্জ হবে, কিন্তু একবারে বন্ধ হওয়ার সম্ভাবনাটা খুবই কম। কিন্তু টিভিএসের আরেকটা মডেল আছে ভিক্টর মডেল, মানে ভিক্টর 3 ভালভ যেটা, সেটা কিন্তু বন্ধ হয়ে গেছে। মানে যারা ওই গাড়িটার লুক দেখে বা মডেল দেখে নিয়েছেন তারা কিন্তু বিরাট সমস্যায় পড়ছেন এখন, কারণ ওই ভিক্টর মডেল বন্ধ হয়ে গেছে, মানে ওর পার্টস পাবেন না, তাহলে গাড়িটা সারাতে বিরাট অসুবিধা হবে। কিন্তু পার্টস একবারে পাওয়া যাবে না তা নয়, পাওয়া যাবে, কিন্তু আপনাদের বিরাট ঝামেলা পোহাতে হবে। তা সেই জন্য আপনাদের কিন্তু এই ছোট ছোট পয়েন্টগুলো কিন্তু মাথায় রাখতে হবে। এরপরে আরেকটা পয়েন্ট থাকে, সেটা হচ্ছে যে আমাদের রিসেল ভ্যালু। দেখুন রিসেল ভ্যালু এটাও একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। আপনি যেহেতু একটা বাইক কিনছেন, সেটা অন্য আর 5টা জিনিসের মতো নয় যে 2-1 বছর ব্যবহার করলাম তারপরে ফেলে দিলাম। একটা বাইক কিনা মানে মিনিমাম 5-7 বছরের কথা আপনাকে ভাবতে হবে। তাহলে 5-7 বছর বা 10 বছর যাই করুন, আপনারা যেরকম চালায়, মানে আপনারা যেরকম চালান সেটা আলাদা কথা, এটা কারণ লং টার্মের কথা ভেবেই কিন্তু আমরা একটা গাড়ি কিনি। তা সেই গাড়িটা ভবিষ্যতে যখন আমরা বেচতে যাব, তার রিসেল ভ্যালু কি আছে, মানে আমি বেচলে কতটা পরিমাণ আবার ঘুরে টাকা পাবো, মানে পুরোনো গাড়ির দাম কত হবে, সেটাও কিন্তু একটা ভালো পয়েন্ট। যেমন ধরুন আমাদের এলাকাতে সবথেকে বেশি রিসেল ভ্যালু দেয় হিরো গাড়ি কিনলে আপনার রিসেল ভ্যালু সবথেকে বেশি, আদার্স ব্র্যান্ড কিন্তু অতটা দেয় না। আবার বিভিন্ন এলাকাতে বিভিন্ন রকম থাকে, কোথাও ইয়ামাহা গাড়ির রিসেল ভ্যালু ভালো, তা সেইখানে আপনাদের এলাকা ভিত্তি করে বা এলাকায় কোন গাড়িটা সবথেকে রিসেল ভ্যালু বেশি দিচ্ছে সেই রকম চিন্তাভাবনা করে আমাদের এই পয়েন্টটাকেও কিন্তু ভাবা উচিত। আর সর্বশেষ পয়েন্ট, যেটা আমি আজকে ডিটেলসে বেশি বলবো না, এর জন্য আমি একটা পরে অন্য ভিডিওতে বলবো, সেটা হচ্ছে যে পেট্রোল ইঞ্জিনের গাড়ি নেব না ইলেকট্রিক গাড়ি নেব। নর্মালি যারা পেট্রোল গাড়ি নিচ্ছেন তাদের ক্ষেত্রে আমি যে মোট 6টা পয়েন্ট বললাম, তার মধ্যে 5টা পয়েন্টই সবথেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট। 5টা পয়েন্ট ভিত্তি করেই কিন্তু আপনাকে একটা গাড়ি চয়েস করতে হবে। তা প্রত্যেকটা পয়েন্ট কিন্তু আপনি একটা করে লিখে নেবেন, সবথেকে ভালো হয় লিখে নিলে। মানে প্রথম পয়েন্ট আপনার বাজেটটা কত আপনি সেটা আগে সঠিক করুন। দ্বিতীয় নম্বর পয়েন্টে আপনার আসছে প্রয়োজনীয়তা, মানে আপনি বিশেষ করে কোন প্রয়োজনে গাড়িটা কিনছেন সেই প্রয়োজনীয়তার কারণ অনুযায়ী মডেল চয়েস করুন। আর তৃতীয় নম্বর পয়েন্ট হচ্ছে রাইডিং স্টাইল, মানে আপনি কোন গাড়িটায় চেপে বেশ আরামবোধ করছেন সেই রাইডিং স্টাইলটা আপনাকে চয়েস করতে হবে। আর চতুর্থ নম্বর যেটা, সেটা হচ্ছে আপনার মেনটেন্যান্স খরচ, সেটাও মাথায় রাখতে হবে। এবং সর্বশেষে আপনার রিসেল ভ্যালু, এটাকে মাথায় রেখে একটা মডেল কিন্তু আপনাকে চয়েস করতে হবে। সঠিক সিদ্ধান্ত কিন্তু কেউ দেবে না, সঠিক সিদ্ধান্ত কিন্তু আপনাকে নিজেকেই নিতে হবে। সেই জন্য আপনারা আমার এই ভিডিওর মাধ্যমে যে কটা পয়েন্ট বলছি সেই প্রত্যেকটা পয়েন্ট কিন্তু সমানভাবে গুরুত্ব দিন, তাহলেই কিন্তু আপনি সহজেই বুঝতে পারবেন আপনার জন্য কোন মডেলটা পারফেক্ট। আশা করি এই ভিডিও থেকে আপনারা অনেকটা উপকৃত হবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না। আর যেসব বন্ধুরা আমার চ্যানেল নতুন এসেছেন তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। তো আজকে এই পর্যন্ত, আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, পরের ভিডিওতে আবার দেখা হবে।